আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিকস তোমাদেরকে পড়াতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। এখন সবাই থাকলে, সবাই একত্রে আসলে তাহলে ইজি হবে। সবাই আসলে একটু কমেন্ট করেন, হ্যাঁ আমি শুরু করব। আপনারা একটু কমেন্ট করেন, জি আপনি এসেছেন, জি ওয়ালাইকুম আসসালাম। বাবা আপনারা সবাই আসলে একটু কমেন্ট করেন, দেন আমরা শুরু করি আজকের ব্যাপারগুলো। আচ্ছা, আপনাদেরকে আমি যে ক্লাসগুলো নিয়েছি, আহ, ভালো লাগবে, কারণ সবাই থাকলে, সবাই একত্রে আসলে তাহলে ইজি হবে। আচ্ছা, আমি আপনাদেরকে যে ক্লাসটা নিয়েছি, আপনাদের ক্লাসে অলরেডি আমি বলেছি আমি দুইটা ব্রড হেডিং আপনাদেরকে পড়াতে চাই, একটা হচ্ছে ইমিউনিটি আর দেন হচ্ছে ইমিউনাইজেশন। আমি ইমিউনাইজেশন ব্যানারে আমি কি কি পড়াবো আপনাদের, বা কি কি পড়াতে চাচ্ছি, কি কি ইনফরমেশন দিতে চাচ্ছি, আমি এগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন? আহ আপনাদের যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আপনারা জানাবেন, কারণ এই প্রশ্নগুলো আপনাদের প্রফের জন্য খুব ইম্পর্টেন্ট। নট অনলি প্রফ, আপনাদের টার্মে হিউজ কোশ্চেন স্যার ম্যাডামরা জিজ্ঞেস করবেন, এটা স্বাভাবিক, ঠিক আছে? তো এইগুলা আপনি না বুঝা পর্যন্ত আপনি আমাকে কোশ্চেন করতে থাকবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে কোশ্চেন অ্যান্সার দিব। যদি আসলে আমার আজকে নেট একটু, আমি কেন যেন আপনাদের কমেন্ট ইয়াতে ঢুকতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, অনেকে কমেন্ট করতেছেন, এখন ঢুকতে পেরেছি দেখলাম। ওকে, আমি তাহলে স্টার্ট করি বাবা। সেটা হচ্ছে, ওকে, আমার যে টপিকস গুলো আমি আপনাদেরকে পড়াবো, হ্যাঁ, এই জিনিসগুলোকে আমি একটু ভাগ করে দিই। হ্যাঁ, কি কি আছে এটাকে একটু সামারাইজ করে দিচ্ছি। যে আপনার টপিকস গুলো দেখতে পাচ্ছেন, যে এই টপিকস গুলো আমার মেইন টার্গেট, এগুলো আমি আপনাদেরকে ডিটেলস আপনাদের পড়াতে চাই। এক নাম্বার হচ্ছে আমরা আমরা জানবো যে ইমিউনাইজেশন কি জিনিস, ইমিউনাইজেশন কিছু হিস্ট্রি জানবো, ভেরিয়াস শিডিউলস জানবো, প্রোগ্রাম জানবো। এটা তো আপনাদের জানতেই হবে, এটা কোনো মানে আলটিমেটলি এটার কোনো মানে না পড়ে আপনি পাস করতে পারা আপনাদের পক্ষে সম্ভব হবে না। হ্যাঁ, এটা পড়তে হবে। সেকেন্ড হচ্ছে যে আমি কিছু স্টাডি বলবো যে প্যাসিভ ইমিউনাইজেশন, এটা বিপিডি মানে হচ্ছে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, এগুলো কি জিনিস এগুলো সবকিছু বুঝাবো। তারপরে হচ্ছে কিভাবে একটা ভ্যাকসিন, যখন মনে করেন আমাদের যখন আপনাদের পরীক্ষাটা স্টার্ট হবে, তখন ভাইবার টেবিলে আপনারা দেখতে পাবেন কিছু স্পেসিমেন থাকে, একটা ভ্যাকসিন কিভাবে ডেসক্রিপশন করতে হয় আমি এটাও শিখাবো আপনাদের, একটা ভ্যাকসিন কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও আমি শিখাবো, ঠিক আছে? এবং লাস্টে যেটা দিব কোল্ড চেইন, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ মাই ডিয়ার। ভ্যাকসিন ক্যালকুলেশনটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে লাগবে না, এখানে কোনো পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট থাকলে এটা ওদের লাগবে। আমি এগুলা আপনাদের যতটুকু সম্ভব খুব ইজি ভাবে আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে, ফার্স্ট হচ্ছে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন আর কিছুই না বাবা, যখন আমি আমার শরীর, একটা মানুষের শরীরে যখন আর্টিফিশিয়াল কোনো কিছু দেওয়ার পরে যদি কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেটা বৃদ্ধি পায়, মানে আমার কোনো ডিজিজ আসবে না, আসলে তার উপরে অ্যাটাক করে বসবো, আমার শরীরটাকে সুরক্ষা রাখবো। দিস ইজ অল অফ দ্য প্রসেস ইজ কল ইমিউনাইজেশন। সো উই ক্যান সে as its definition, the immunization is the process of artificially inducing immunity or providing protection ফ্রম দ্য ডিজিজ। মানে কি, আমি আর্টিফিশিয়ালি আমি একটা জিনিস দিব আমার শরীরে। মূলত কি আমরা ইমিউনাইজেশন কি করি, আমরা মূলত অ্যান্টিজেনটা ঢুকাই, ঠিক আছে? আমার শরীরে অ্যান্টিবডিটা ফর্মেশন হয়, এটার মাধ্যমে কি হয়, আমার ডিজিজটা থেকে আমার শরীরটাকে প্রোটেক্ট করে। দিস ইজ দ্য ফুল থিং ইজ কল্ড ইমিউনাইজেশন, ঠিক আছে? ওকে, এখন আমরা জানি ইমিউনাইজেশনটাকে ভাগ করলে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন, ঠিক আছে বাবা? এখন কোনটা অ্যাক্টিভ ইমিউনাইজেশন, কোনটা প্যাসিভ ইমিউনাইজেশন, এখন প্রশ্নই আসতে পারে যে স্যার সব কেন এক হইলো না, কেন দুইটা আলাদা আলাদা হইলো স্যার? এটা আপনাদের মনে প্রশ্নই আসতে পারে। এগুলাই আপনাদের এই জিনিসগুলাই আমি ক্লিয়ার করব, যে কেন কোনটা কি জন্য এটা দেই, কেন এই জিনিসগুলা। আমি এটা আপনাদেরকে একটু ইজি ভাবে বোঝানোর জন্য আমি কিছু মাইক্রোবায়োলজির কিছু জিনিস আপনাদের পড়াচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা জিনিসগুলা ইজি ভাবে আপনাদের মাথায় এন্টার করবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি দিছি একটা অ্যাক্টিভ ইমিউনাইজেশন, একটা লেখা আমি লিখেছি, প্লাস প্লাস হচ্ছে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ডায়াগ্রামের মধ্যে লেখা আছে একটা ডিফারেন্স দিছে যে ভ্যাকসিন ভার্সেস অ্যাক্টিভ ইমিউনাইজেশন, ঠিক আছে? এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিবডি কনসেন্ট্রেশন, এটার মধ্যে সময়, এখানে দেখছি আমরা ইনজেকশন, বুস্টার ডোজ, অ্যাক্টিভ ইমিউনিটি, পেশেন্ট, ওরে বাবা বহুত কিছু আছে, ঠিক আছে? এখন এই জিনিসগুলো আমি বুঝাবো, ঠিক আছে?
আমি যখন পোর্শনগুলোতে কোনো কনফিউশন থাকলে আমি আবার বুঝাবো, কিন্তু কেউ না বুঝে যাবেন না আমার ক্লাসে। আচ্ছা বাবা, এখন হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন মানে হচ্ছে যে পদ্ধতির মধ্যে আমি একটা অ্যান্টিবডিটাকে একটা অ্যান্টিজেন ঢুকাবো। ঠিক আছে, অ্যান্টিজেনটা কিভাবে দিব, হয়তো ভ্যাকসিন বা টক্সাইড ফর্মে ঢুকাবো, ঢুকানোর পরে আমার শরীরের মধ্যে একটা অ্যান্টিবডি ফর্মেশন হবে। ঠিক আছে, দিস ইজ দ্য অল অফ দ্য, এই বেসিক কনসেপ্টটা নিয়ে মূলত অ্যাক্টিভ ইমিউনাইজেশন শুরু হয়েছে। ঠিক আছে বাবা, এইবার আসেন প্যাসিভ ইমিউনাইজেশন কি। আমি যখন টেম্পোরারি, মনে করেন আমি একটা নরমাল উদাহরণ দিই বাবা, টিটেনাম টক্সয়েড টিটি টিআইজি নিয়ে আমি একটা কথা বলছিলাম প্রথমে। টিটি কি, টিটি হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, টিআইজি হচ্ছে গিয়ে প্যাসিভ ইমিউনিটি। টিটি এর ক্ষেত্রে কি হচ্ছে বাবা, টিটির ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা যখন অ্যান্টিজেনটা দিচ্ছি আমার শরীরের মধ্যে ঢুকে, এটা আমার শরীরে যে এটা যখন আমার শরীরে একটা অ্যান্টিবডি, একটা অ্যান্টিজেনের, একটা ভ্যাকসিনের কাজ কি বা একটা অ্যান্টিজেনের কাজ কি, যখন শরীরের মধ্যে ঢুকবে, ঢুইকা আমার শরীরে একটা অ্যান্টিবডি ফর্মেশন করতে হবে, তার কাজ হচ্ছে এটা। ঠিক আছে, তো অ্যান্টিবডি ফর্মেশন হইতে কার কোনো না কোনো অনেকগুলো সময় লাগে। তো এই সময়টাকে আমি আমার কি খালি রাখবো, আমার শরীরটাকে রোগ প্রতিরোধ বিহীন রাখবো, সেই জন্য ওইটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বিহীন না হয়, সেক্ষেত্রে আমি যে কাজটা করব, সেক্ষেত্রে আমি একটা ভ্যাকসিন দিব, প্যাসিভ ইমিউনাইজেশন দিব। এটা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন। তার মানে টিটিডিএজি দিয়ে আপনাদেরকে একটা আগে পড়াইছি আমি, টিটেনাস টক্সয়েডটা আমাদের শরীরে কাজ করতে সময় লাগে সাধারণত 14 দিন। এই 14 দিনটা তো মনে করেন আমি তো আমার বডিটাকে আনসেফ রাখতে পারবো না, তাহলে সেক্ষেত্রে কি করবো, আমি কিছু ইমিউনাইজেশন করবো, মানে কি ভ্যাকসিন মারবো, মানে ইমিউনোগ্লোবিন ঢুকাবো, দিয়ে কি করবো, আমার এই টেম্পোরারি পিরিয়ডটাকে সেভ করবো। তো এখানে ইমিউনোগ্লোবিন যেটা দিই, এটা কি, এটা অ্যান্টিবডি। তো ঠিক আছে, তার মানে হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন মানে যখন অ্যান্টিজেনটা আমার শরীরে ঢুকছে, ঢুকার পরে আমার অ্যান্টিবডিটা ফর্মেশন হবে, এটাই হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন। আর প্যাসিভ ইমিউনাইজেশন মানে হচ্ছে বাবা, যখন আমরা একটা অ্যান্টিবডি শরীরের মধ্যে আমরা ডাইরেক্টলি ঢুকাই দিব শর্ট ডিউরেশনের জন্য। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য থিংস, দিস ইজ দ্য মেইন জিনিস হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশনের। কিন্তু একটা যে মনে রাখবেন, প্যাসিভ ইমিউনাইজেশন কিন্তু টেম্পোরারি এবং শর্ট পিরিয়ড অফ টাইম পর্যন্ত এটা কাজ করতে পারে। আচ্ছা আসেন, এখানে আরেকটা জিনিস বলতে পারি, একটা প্রশ্ন আসতেই পারে যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আমি দেখছি যে অনেকের মনে কিন্তু এই ভ্যাকসিন নিয়ে প্রশ্ন থাকে, একটা ভ্যাকসিন কাজ করে কিভাবে। ঠিক আছে, আমি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাচ্ছি এখন, যে কি হয় যখন একটা প্রসেস অফ জেনারেশন অফ ইমিউনিটি আফটার ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন হওয়ার পরে কি হয়, মূলত দুইটা জিনিস হয় ভাই। এক নম্বর হচ্ছে প্রাইমারি রেসপন্স হবে, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি রেসপন্স হবে। তাহলে কয়টা রেসপন্স হচ্ছে, দুইটা রেসপন্স হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি রেসপন্স, এটা হচ্ছে সেকেন্ডারি রেসপন্স। ঠিক আছে, জিনিসগুলো আমি বুঝাচ্ছি। তার আগে আপনি দেখেন, আমার একটা ডায়াগ্রাম আমি কিন্তু আমি এঁকে দিছি। ঠিক আছে, এটাও আপনাদের মাইক্রোবায়োলজির অংশ, এটা কমিউনিটি মেডিসিনের অংশ না, কিন্তু আমি বোঝানোর সাথে আমি এই জিনিসটা আপনাদেরকে চেষ্টা করতেছি। আচ্ছা, প্রথমে কি করলাম, আমি প্রথমে একটা জিনিস বলছি, যখন আমরা ভ্যাকসিন দিই বা যাই দিই, আমরা মূলত একটা অ্যান্টিজেন দিই। এই অ্যান্টিজেনের এগেইনস্টে আমাদের অ্যান্টিবডিটা শরীরের মধ্যে ফর্মেশন হয়ে যায়। ঠিক আছে, অথবা অনেক সময় আমরা আমরা অ্যান্টিবডিটা আমার শরীরের মধ্যে ঢুকাই। ঠিক আছে, এখন কি হচ্ছে, এখন একটা অ্যান্টিজেন আমি কি করলাম, প্রথমে জীবনে কোনোদিন অ্যান্টিজেন আমার শরীরে ঢুকে নাই, এখন সুন্দর মতো করে মনে করেন আমি হয়তো মানুষের শরীরে অথবা একটা জীবজন্তুর শরীরে আমি এটাকে সুন্দর করে ইন্ট্রোডিউস করে দিলাম, এটাকে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে সাধারণত 3 থেকে 10 দিনের মতো সময় লাগে যে ব্লাডের মধ্যে এই অ্যান্টিবডিটা আসার জন্য। ঠিক আছে, তো এরপরে কি হয়, মেকানিজম গুলো কি হয়, এরপরে যেটা হয়, প্রথম আমাদের শরীরের মধ্যে দুইটা অ্যান্টিবডি আসবে। ঠিক আছে, ইমোগ্লোবিন এম এবং ইমোগ্লোবিন জি। এই জিনিসটা নিয়ে আমাদের কিন্তু অনেক কথাবার্তা আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা মূলত আপনারা জানবেন মাইক্রোবায়োলজিতে। ঠিক আছে বাবা, তার মানে কি আমরা মাইক্রোবায়োলজিতে এই জিনিসগুলো ভালো করে বুঝবেন। আমি জাস্ট বুঝার স্বার্থে একটা ভ্যাকসিন কিভাবে কাজ করে এই জিনিসগুলো বোঝানোর জন্য আমার এই জিনিসগুলা, এই কথাগুলার অবতরণ হচ্ছে। আচ্ছা, কি হচ্ছে, ওর কি করে, প্রথমে যখন আসে, প্রথম কি আসবে আপনাকে হেল্প করতে, আপনার বডির আল্লাহ তাআলা এমন এক বডির মেকানিজম তৈরি করে রাখছে, যখনই কোনো একটা অ্যান্টিজেন ঢুকবে প্রথমে আসবে ইমোগ্লোবিন এম। ঠিক আছে, তো এই হচ্ছে ইমোগ্লোবিন এমটা আসলো, আইসা কি করলো, এটা হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে এটা পিক লেভেলে চলে যাবে। এই যে দেখেন ডিসিজে, এটা হলো প্রাইমারি রেসপন্স, এটা হচ্ছে সেকেন্ডারি রেসপন্স। সেকেন্ডারি রেসপন্স নিয়ে আমাদের চিন্তা করার দরকারই নেই বাবা। আপনার কি কাজ হলো, সুন্দর মতো করে এখানে আমি ইনজেকশন দিছি, ফার্স্ট হলো ল্যাটেন্ট পিরিয়ড আসছে, মানে কি এটা ল্যাটেন্ট পিরিয়ড। এরপরে হচ্ছে এই পিরিয়ডটাকে যখন ওইটা উপরের দিকে, চূড়ার উপর দিকে যাচ্ছে, তখন এই পিরিয়ডটাকে বলে এক্সপোটেনশিয়াল ফেজ। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড, এটা হচ্ছে এক্সপোটেনশিয়াল ফেজ। এইখানে এসে এই চূড়ার মধ্যে পৌঁছলো, পৌঁছার পরে সে হলো সুন্দর মতো করে দাঁড়াবে। ঠিক আছে, এই চূড়া পর্যন্ত আসতে সাধারণত একটা হিমোগ্লোবিন এম এর সাধারণত সময় লাগে 2 থেকে 3 দিন। ঠিক আছে, 2 থেকে 3 দিনের মধ্যে যখন দিবেন, দেওয়ার পরে ল্যাটেন্ট পিরিয়ড থেকে এক্সপোনেনশিয়াল ফেজ হয়ে সুন্দর মতো চূড়ার মধ্যে আসবে সে 2 থেকে 3 দিনের মধ্যে। এরপরে কি করবে, আস্তে আস্তে এটা কমা শুরু করবে। হ্যাঁ, এই যে কমে যাবে যে জিনিসটা, এই পিরিয়ডটাকে বলা হয় ডিক্লাইনিং ফেজ। ঠিক আছে, এই যে জিনিসটা কমে যাচ্ছে এটা হচ্ছে ডিক্লাইনিং ফেজ। ঠিক আছে, তার মানে হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড,
এক্সপোনেনশিয়াল মানে প্রথমে এটা যখন আমি দিব, দেওয়ার পরে এটা প্রথমে এটা বেসলাইন থেকে উপর দিকে ওঠা শুরু করছে, এই বেসলাইনের এটাকে বেসলাইন থেকে একটু উপরে গেছে, এই পিরিয়ডটার নাম হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড, এরপরে উপরের দিকে উঠতেছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেজ, এরপরে এসে এখানে কিছুক্ষণ এটা হচ্ছে পিক লেভেল, হ্যাঁ পিক লেভেলে এসে সে স্টে করতেছে 2 থেকে 3 দিনের মধ্যে সাধারণত হয়, তাহলে এটা পিক লেভেলে গেল, পিক লেভেলে করার পরে আস্তে বাবা এটা কমতে থাকলো, ঠিক আছে, দিস ইজ দা ফেজ কয় ডিক্লাইনিং ফেজ। তাহলে আমরা ইমলিন এমটা বুঝলাম। তাহলে মনে করেন আমার শরীরে প্রাইমারি রেসপন্সে কে আসে, জি স্যার একজনই আসে, ইমগ্লোবিন এম আসে, ঠিক আছে। সবসময় আমি এম যখন এম জি এগুলো পড়াইতে যাই আমি একটা কথা বলি, আপনি যখন ব্যথা পান, রাস্তা দিয়ে হাইটে গেছেন, পড়ে গেলেন, ব্যথা পেলেন, কি বলেন, মা গো মা, এই বলেন না? তো মানে কি মাই তো ছুটে আসে আগে, মা শব্দটাই তো আমাদের মুখ দিয়ে বেশি বের হয়। তো এই জিনিস মনে রাখবেন, এম মানে হচ্ছে মা, যে মা যখনই আপনি ব্যথা পাবেন তখন মা ছুটে আসবে, ঠিক আছে, তার মানে ইমগ্লোবিন এমটা আপনার শরীরে তাড়াতাড়ি আপনাকে কাজ করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে কি হয়, এরপরে ইমগ্লোবিন এম তো কাজ করলো, তাড়াতাড়ি চলে গেল, এরপরে যখন আপনার স্টিমুলাসটা অনেক অ্যান্টিজেনিক স্টিমুলাস অনেক বেশি হতে যাচ্ছে, তখন কি করব, এবার আসবে ইমিউনোগ্লোবিন জি আসবে, ঠিক আছে। এই ইমিউনোগ্লোবিন জিটা কি করলো, এটাও কিন্তু এই ফেজ গুলো তার পাঠাতে হবে, ল্যাটেন্ট পিরিয়ড, এক্সপোনেনশিয়াল ফেজ, ডিক্লাইনিং ফেজ, টিডি ফেজ, এটা কিন্তু তার কভার করতে হবে। সে কি করলো, সুন্দর মতো করে সেই ফেজটা আসলো, আসার পরে এইটা সাধারণত পিক লেভেলে আসতে 7 থেকে 10 দিন পর্যন্ত লাগে, ঠিক আছে। 7 থেকে 10 দিন পর্যন্ত এটা থাকার পরে এটা যখন নামতে কিন্তু এটা অনেক সময় লাগে, এটা হচ্ছে একটা, এটাও কিন্তু ডিপেন্ড করে ভ্যাকসিন টু ভ্যাকসিন ডিপেন্ড করে, ঠিক আছে। এটা হতে পারে এক সপ্তাহ হতে পারে, 1 মাসও হতে পারে, এর বেশিও লাগতে পারে, কিন্তু তার কিন্তু এই ফেজ গুলো কিন্তু মিস করার কোনো উপায় নাই, ঠিক আছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভ ইমিউন রেসপন্সই আমরা বলছি। তার মানে কি, প্রথমে পার হইতে হবে কি, ল্যাটেন্ট পিরিয়ড হবে, তারপর এক্সপোনেনশিয়াল ফেজ হবে, স্টেডি ফেজ হবে, ডিক্লাইনিং ফেজ, ঠিক আছে। এটা কিন্তু আমরা অ্যাক্টিভ ইমিউনাইজেশন সম্বন্ধে আমরা বলতেছি, ঠিক আছে, যে প্রাইমারি রেসপন্সে কি কি হচ্ছে, এটা অল থিং হচ্ছে প্রাইমারি রেসপন্স, আমরা সেকেন্ডারি রেসপন্স এখনো কিছু উচ্চারণই করিনি। তার মানে কি, ল্যাটেন্ট পিরিয়ডে ইমুলেবিলিয়ামটা যতটুকু ছিল দেখেন জিটা আরেকটু বেড়ে গেছে, ঠিক আছে। এটা হলো তো ওভারঅল এই কনসেপ্টটা হচ্ছে প্রাইমারি রেসপন্সের কনসেপ্ট। এতটুকু কি আপনারা বুঝছেন? বুঝলে কমেন্ট করেন যে স্যার আমি এতটুকু বুঝছি। আচ্ছা, আরেকটি জিনিস বাকি আছে, এখন হচ্ছে প্রাইমারি রেসপন্স, আপনারা কমেন্ট করেন যে প্রাইমারি রেসপন্সটা বুঝছেন। এখন প্রাইমারি রেসপন্সের যে ব্যাপারটা, এটা কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। এক নম্বর জিনিসের উপর নির্ভর করে এটাতে কতটুকু ডোজ দেওয়া হয়েছে, এটা কি রুটে দেওয়া হচ্ছে, আমি কি এটাকে আইভি রুটে দিচ্ছি, আইএম রুটে দিচ্ছি, না অন্য কোনো রুটে দিচ্ছি, প্লাস এই পেশেন্টের নিউট্রিশনাল সাপোর্টটা কেমন, ও শরীরটা কেমন, ও শরীরটা কি ফিট, ও শরীরটা কি ভালো, ওর কি তাড়াতাড়ি কাজ করবে, এটাও কিন্তু একটা ব্যাপার। এটার উপর ভিত্তি করে কিন্তু এই জিনিসগুলো ডিপেন্ড করে। তার মানে হচ্ছে প্রাইমারি রেসপন্স বোঝা হচ্ছে, বুঝতে পারবেন এটা আমার শরীরে কেমন কাজ করবে, এটা মূলত কাজ করে এই সকল ফ্যাক্টরের উপরে। নাম্বার ওয়ান হচ্ছে এটা কোন ডোজে লাগবে, এটা নেচার কি, এটা কোন পথে আমি দিব, এটা এডজুভেন্ট কি, এটা আমার যে হোস্ট দিব তার শারীরিক ক্ষমতাটা কি, এটাই হচ্ছে মূলত প্রাইমারি রেসপন্স। এতটুকু সবাই বুঝছেন? একজন লিখছে জি স্যার বুঝছি, বাকিরা বুঝছেন? যারা দেখতে পাচ্ছেন তারা একটু কমেন্ট করেন জি স্যার বুঝছি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই লেভেলে এসে বুঝে না, এটা একটু কনফিউশন হয়ে যায়। আমি এগুলাই ক্লিয়ার করতে চাই যে বাবা তোমরা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যাবা, যতটুকু বুঝবা ততটুকু একদম ক্লিয়ার, একদম পুরা পুরা ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি বাবা, আসেন, আরেকটু ব্যাপার আছে, ঠিক আছে। এই হচ্ছে মজার একটা ব্যাপার, যখন একটা জিনিস আপনাদেরকে আমি শিখাইছি প্রাইমারি সেকেন্ডারি এগুলো পড়ানোর আগে, আমি ইনেট ইমিউনিটি, আমি হচ্ছে আপনার প্যাসিভ ইনেট ইমিউনিটি, তারপর হচ্ছে আপনার যে অ্যাকিউট ইমিউনিটি পড়াতে গিয়ে আমি কনসেপ্ট গুলো আপনাদেরকে কিন্তু এই জিনিসগুলো আমি আপনাদের বলছি, যে মেমোরি সেল নিয়ে একটা কথা বলছি। যখন আমার শরীরের মধ্যে কোনো জীবাণু ঢুকবে, মানে জিন্দেগিতে আমার কাছে কোনোদিন ঢুকে নাই, ঠিক আছে, এই অ্যান্টিজেনটা জীবনে আমার শরীরে ঢুকে নাই, এখন কি হইলো, এই অ্যান্টিজেনটা আমার ভিতরে ঢুকছে, ঠিক আছে। মনে করেন যে গত বছরের সেপ্টেম্বর মাসে এই জীবাণুটা আমার শরীরে ঢুকতেছে, আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে বা ঈশ্বর আমাদের শরীরের মধ্যে এমন একটা মানে ডিফেন্সিভ মেকানিজম তৈরি করে দিছে, ঠিক আছে, যে ডিফেন্সিভ মেকানিজমকে এক নাম হচ্ছে ডাব্লিউবিসি, ম্যাক্রোফেজ, ঠিক আছে, টি সেল, বি লিম্ফোসাইট, এগুলো হচ্ছে গিয়া আমাদের শরীরের পুলিশম্যান, র্যাব, বা আপনি বলতে পারেন আরো কিছু আর্মি, যেটা আপনার মন চায় সেটা আপনি বলতে পারেন। ওদের কাজটা কি, ওদের কাজটা হচ্ছে যখন অ্যান্টিজেনটা আমার শরীরে ঢুকছে, জীবনে ঢুকে নেয়, প্রথমবার এক্সপোজার হইলো, প্রথমবার এক্সপোজার হওয়ার পরে কি করলো, সে সুন্দর মতো করে তারে চিহ্ন রাখলো এটা হলো ওই অর্গানিজম, সে কিন্তু আগে ঢুকছে, মানে পরবর্তীতে যখন আসবে তাহলে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নেই, তাহলে মায়ের উপরে কোনো ভাত নাই, এরকম একটা ব্যাপার, যে তুমি আমার শরীরের মধ্যে জীবাণুটা ঢুকছো, আমি তোমাকে চিনে রাখছি, সেকেন্ড টাইম আসবা তোমার খবর আছে,
ঠিক আছে, এই খবরটা কিভাবে রাখবে, সে হাইপোথ্যালামাসকে যে হাইপোথ্যালামাসকে একটা প্রতিছবি দিবে, একটা ছবি দিবে, ঠিক আছে, একটা সিনারিও দিবে যে এইটা হচ্ছে আগের ওই যে 2018 সালের সেপ্টেম্বর মাসে ওই জীবাণুটা যেটা আমার শরীরে ঢুকছিল, বুঝতে পারছেন, আপনি কিন্তু তারে ছবি তুলে রাখেন, মনে করেন এটা ক্লোনিং করে রাখলো বা একটা পিকচার করে রাখলো, মনে করেন আপনারা তো সেলফি পছন্দ করেন, মনে করেন একটা সেলফি তুলে রাখলো, ঠিক আছে। তো ওইগুলো এই জিনিসটা সুন্দর মতো করে এটাকে রাইখা দিল, যখন সেকেন্ড টাইম আসবে তখন হবে খেলা হবে, মানে জিনিসটা এরকম যে তুমি সেকেন্ড টাইম আসবা, তোমার আমি চিনা রাখছি, তোমার উপরে এবার হবে মায়ের, কোনো কথা নাই। আচ্ছা, এটা হচ্ছে মূলত প্রাইমারি রেসপন্সের মূল কাজ যদি আপনি বলেন, সেটা হচ্ছে এক হলো গিয়ে এম জি, এটা আসবেই, বুঝলো না, মাও আসবে, মায়ের পরে বাবাও আসবে, দুইটাই আসবে, এবং সাথে সাথে মা বাবা কি করে রাখবে, যে জীবাণুটা আছে ছবি তুলে রাখবে যে এই সেই শয়তান যে আমার ছেলের উপরে আক্রমণ করছে, তখন কি জীবাণুটাকে ধরে রাখবে। আচ্ছা, এই হলো অল থ্রো হচ্ছে প্রাইমারি রেসপন্স। এইটার মধ্যে আবার কিছু বলছি, ইমিউনোলজিক্যাল মেমোরি কিভাবে হয়, আপনার ইমিউনাইজেশন, এগুলো জিনিসগুলা, এটাই হচ্ছে শর্ট ফর্ম, ঠিক আছে, প্রাইমারি রেসপন্স। আচ্ছা, এবারে আসেন যে সেকেন্ডারি রেসপন্স বা বুস্টার ডোজ, ঠিক আছে, এইবারে আসেন। আচ্ছা দাঁড়ান, এখানে একটা প্রশ্ন মনে আমি মিস করে গেছি নাকি, না সেকেন্ডারি রেসপন্স, আচ্ছা সেকেন্ডারি রেসপন্স দিয়ে শুরু করি। সেকেন্ডারি রেসপন্স কি, প্রথমে এই যে দেখেন একটা চিত্রতে একটা আমূল পরিবর্তন দেখতে পাচ্ছেন, আগে দেখেন এটা উঁচু কত ছিল, যে অ্যাক্টিভ প্রাইমারি রেসপন্সের উঁচুটা কত ছিল, আর দেওয়ার পরে দেখেন এটা উঁচুটা কত বেড়ে গেছে, ঠিক আছে। তার মানে কি, আমি একটা জিনিসই বললাম, এটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন হচ্ছে এটা শর্ট ডিউরেশন, এটা হচ্ছে আমার এখানে একটা শর্ট টাইম পর্যন্ত এটা কাজ করবে, ঠিক আছে, অ্যাক্টিভ আমার শরীরে যখন প্রোটেকশন করার জন্য, এই জন্য বলা হচ্ছে যে এটার জন্য আমরা কি করব, শর্ট ডিউরেশন ইভেন এটা যাতে লাস্টিং থাকে এবং অ্যান্টিবডি যাতে প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়, সেই জন্য আমরা বুস্টার ডোজ দিই। দেখবেন কিছু কিছু ড্রাগে, কিছু কিছু ভ্যাকসিন আছে দেখবেন একটা সিঙ্গেল ডোজ দিই, কিছু কিছু ভ্যাকসিন আছে সাইড থেকে 5টা ডোজ দিই। কি জন্য দিই, ইচ্ছা করে দিই না রে বাবা, এটা কেন দেই, এটার ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো আমি এখন পড়াবো, আজকে আপনাদের পড়াই যাবো, আজকের পর থেকে আপনারা সব হাফেজ, কি জন্য কি হবে আপনার ব্রেনের মধ্যে অলরেডি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে বলি সেকেন্ডারি রেসপন্সে বুস্টার ডোজ রেসপন্স নিয়ে আমি বলতেছি। এটা কি কয়, যখন আমি এটা দিই, এটা হচ্ছে শর্ট পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি করে শর্ট অফ পিরিয়ড অফ টাইম, এবং এটা কি করবে, প্রচুর পরিমাণ অ্যান্টিবডি, আমি বললাম তো আপনি ভ্যাকসিনের কাজ বা অ্যান্টিজেন ঢোকানোর পরে কি তাদের কাজ হলো, মেইন টার্গেট হচ্ছে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি করবে, কে করবে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, এরা কি একে চিহ্ন রাখলো এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং এর মাধ্যমে, কি তার আগে চিহ্ন রেখে তার উপরে অ্যাটাক, যাতে ও যাতে কোনো রেসপন্স করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করলো, ওরা হচ্ছে দ্রুত সম্ভব হচ্ছে অ্যান্টিবডি যখন বুস্টার ডোজে দিবেন, তখন কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিবডি হবে, তখন অ্যান্টিবডি গুলো শরীরের মধ্যে কি করবে, থই 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 করতে থাকবে, মানে কি শরীরের মধ্যে অ্যান্টিবডি গুলো অনেক জমে আছে, ঠিক আছে। এরপরে কি করবে, এটা হচ্ছে অনেক দিন পর্যন্ত, যখন অনেক অ্যান্টিবডি শরীরের মধ্যে প্রোডাকশন হবে প্রচুর পরিমাণে, কি করবে, লং ডিউরেশন পর্যন্ত কাজ করবে, তখন কি যখন ওই জীবাণু আবার ঢুকবে, সে আইসা কিন্তু কোনো ধরনের কোনো লাভ করতে পারবে না, লাভ করার আগে সে মাইর খেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বডির ডিফেন্সিভ মেকানিজমটা। এই যে দেখেন, আমরা যখন প্রাইমারি রেসপন্স দিছি, দেখেন ইমোগ্লোবিন এমটা কতটুকু ছিল, ইমোগ্লোবিন জিটা কত কম ছিল, কিন্তু যখনই মনে করেন ইমোগ্লোবিন জিটা আসছে, দেখেন কত লং ডিউরেশনে চলে আসছে, ঠিক আছে। এটাই হচ্ছে বুস্টার ডোজের মজাটা, সেকেন্ডারি রেসপন্সটা মানে খুব দ্রুত কাজ করে, খুব র্যাপিডলি স্পাইকে যাইতে পারে, যাই আছে তার কর্মকাণ্ডটা করতে পারে, এই ফর্মে মূলত ভ্যাকসিন গুলো কাজ করে। এতটুকু আমি যা বুঝছি, বুঝতে পারছেন বাবারা? বুঝলে আপনারা কমেন্ট করেন যে স্যার বুঝছি, এরপরে সেকেন্ড প্রশ্নে যাব। আমি চেষ্টা করছি আপনাদের খুব ইজি ভাবে বোঝানোর জন্য, কারণ এগুলো অনেক ডিটেলস, অনেক কিছু বলার আছে, আমি যতটুকু না বুঝলেই না অতটুকু আমি বলার চেষ্টা করেছি। আপনারা বুঝলে বাবা কমেন্ট করেন যে স্যার আমি এতটুকু বুঝছি, দেন আমি যাব, দেন ভ্যাকসিন পড়ানো শুরু করব। ভাই কেউ কমেন্ট করেন বাবা যে বুঝতে পারছেন কিনা। কি সবাই বুঝছেন বাবা? হয় আপনারা বুঝছেন নালে বুঝেন নাই, যে কোনো একটা। আমি চাই যখন, আচ্ছা স্যার আরেকবার বলেন, ওকে বাবা, একবার না 10 বার করে 10 বার বলবো, কিন্তু না বুঝে যাবা না বাবা, এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট। আচ্ছা, সেকেন্ডারি বুস্টার ডোজটা কি হলো, আমি একটা কথাই বললাম, একটা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, একটা ভ্যাকসিনের মূল কাজ হচ্ছে কি, এক হলো গিয়া অ্যান্টিজেনটা আমি ঢুকাই দিব শরীরের মধ্যে, যাওয়ার পরে ওইটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়া, এটা হচ্ছে জিনিস। সেকেন্ডারি রেসপন্সটা কি, এখানে হচ্ছে বুস্টার ডোজের কথা বলতেছি। বুস্টার ডোজটা কি করে, যখন আমি দেখেন, আমি তো সব ভ্যাকসিনের কিন্তু সমান ডোজে দেওয়া হয় না, কারো কারো সিঙ্গেল ডোজের হয়, কারো মনে করেন মাল্টিপল ডোজ লাগতেছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপারগুলা, কারো সিঙ্গেল ডোজ, কারো মাল্টিপল ডোজ, ঠিক আছে। এখন মানে ভ্যাকসিনের মূল উদ্দেশ্য শরীরের মধ্যে অ্যান্টিবডি প্রোডাকশন করা,
যখন আমি সেকেন্ডারি ইমিউনো রেসপন্স দিব মানে বুস্টার ডোজটা দিব তখন কি হবে খুব কম সময়ে প্রচুর পরিমাণ অ্যান্টিবডিটা আমার শরীরে প্রোডাকশন হবে। আর প্রাইমারি রেসপন্সের কি হচ্ছে যখন আপনি ভ্যাকসিনটা দিয়েছেন দেওয়ার পরে এটা আস্তে ধীরে কাজ করতেছে। কথা বুঝতে পারছেন? আস্তে ধীরে কাজ করে এই জিনিসগুলা করতেছে। যেমন আমি একটা নর্মাল উদাহরণ দিলাম যে আপনাকে একটা চিত্র আপনার ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা হচ্ছে এখানে মনে করেন ইমিউনোলজিক্যাল মেমোরি কি জিনিস আপনি জানেন বাবা। প্রাইমারি রেসপন্সে কি হচ্ছে এই যে দেখেন এটা আপনার এই ফেজ গুলা সহজে পৌঁছায় গেছে এখান থেকে এই ফেজ থেকে এটা একটা আরেকটু উঁচু, কিন্তু যখনই মানে প্যাসিভ যখন বুস্টার ডোজ দিচ্ছেন দেখেন ইমুগ্লোবিন যে ধাম ধুম অনেক উপরে উঠে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে ভ্যাকসিনের খেলা, ভ্যাকসিনের গেম। এতটুকু বুঝছেন? এটাই হচ্ছে জিনিসটা, আর কিছুই না। বাবা সেকেন্ডারি রেসপন্স বুঝেছেন? কমেন্ট করেন, আপনারা অনেকে বুঝতে পারেন না, আমি কিন্তু বলার চেষ্টা করলাম। সেকেন্ডারি রেসপন্স হচ্ছে গিয়ে খুব দ্রুত আমার যখন আমরা অ্যান্টিবডি ভ্যাকসিনটা দিব দেওয়ার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি প্রচুর পরিমাণে প্রোডাকশন শুরু করবে, প্রোডাকশন করবে করার পরে এবং যখন ওই অ্যান্টিজেনটা আবার যখন আসবে সে আসলে তার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করবে, মানে তাকে মেরে ফেলবে। ঠিক আছে, এবং খুব দ্রুত কাজ করবে, প্রচুর অ্যামাউন্ট ফরমেশনে কাজ করবে। ঠিক আছে, এটাই বুঝাচ্ছি। এবং এটা আমি যেটা বললাম খুব উঁচুতে চলে গেছে তার মানে কি খুব দ্রুত এটা উপরের দিকে চলে গেছে। আচ্ছা, একজন বলছে জি স্যার বুঝছি। ওকে মা, এবার আমি নেক্সট চাই। আচ্ছা দেখেন একটা ছবি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, ছবির মধ্যে দেখতেছি একজন ভদ্রলোক আপনাদেরকে এই একটা ভ্যাকসিন নিচ্ছে। হ্যাঁ, এখানের মধ্যে আমি একটা জিনিস বললাম যে টার্ম অফ দা ভ্যাকসিনটা যে ভ্যাকাটা কাউ থেকে আসছে, গরু থেকে আসছে। তার মানে কি আমরা গরু থেকে এতদিন কি আমরা ইয়া করেছি? অনেকটা প্রশ্ন আসতে পারে যে স্যার এটা ভ্যাকা ইজ ইকুয়াল টু কাউ কেন দিলেন, এটা আমরা কেন আসছেন? কারণ হচ্ছে ওয়ান্স আপন এ টাইম যখন রিকম্বিনেন্ট টেকনোলজি আসে নাই, যেই দিন যখন রিকম্বিনেন্ট টেকনোলজি আসে নাই তখন কি করছে, তখন হচ্ছে এই যে বভিস গরু বোভাইন যে প্রাণীগুলো আছে ওইখান থেকে ভ্যাকসিন গুলো কালেক্ট করা হয়তো দিয়ে আপনার শরীরে মারা হতো। ঠিক আছে, এখন আর এই জিনিসগুলো হয় না, এখন রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে করে। কিভাবে রিকম্বিনেন্ট টেকনোলজি করে? মনে করেন ভাইরাস বা ব্যাকটেরিয়া, ঠিক আছে, একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার একটা পোর্শন কাইটা ফালাইলো, কথা বোঝেন, একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া একটা পোর্শন কাইটা ফালাইলো, এরপরে রিকম্বিনেন্ট টেকনোলজির উপরে ওইটার একটা পরিবর্তন করে তার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের সাথে সেট আপ করে দিল। এরপরে কি হলো, আপনাকে এইটাই আপনাকে পুশ করে দেওয়া হলো। রিকম্বিনেন্ট টেকনোলজি জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে, একটা অংশ কেটে ওইটার মধ্যে একটু রিকম্বিনেন্ট টেকনোলজি মানে একটা আর্টিফিশিয়াল একটা ইমিউনাইজেশন মানে একটা সিস্টেম করে জিনগত পরিবর্তন করে আবার স্ট্রাকচারের সাথে অ্যাটাচ করে এরপরে দুম করে আপনার শরীরে দেওয়া হলো। ঠিক আছে, দিস ফর্ম ইজ কল্ড দ্য প্রসেস ইজ কল্ড রিকম্বিনেন্ট টেকনোলজি। আচ্ছা, এটা নিয়ে রিকম্বিনেন্ট টেকনোলজি নিয়ে অনেক কিছু বলার আছে, একদিন আপনাদের সাথে রিকম্বিনেন্ট টেকনোলজি নিয়ে আলোচনা করব, গল্প করব। এটা অনেক মজার জিনিস। ঠিক আছে, আচ্ছা তার ভ্যাকসিন কি? ভ্যাকসিনটা হচ্ছে এটা যে এটা মূলত হচ্ছে কিন্তু গ্রিক টার্ম বলে, এটা আসলে এটা এটা নিয়ে একটু মতভেদ আছে যে এটা গ্রিক টার্ম নাকি ল্যাটিন টার্ম, অনেকে অনেক কথাই বলে, আসলে এটা নিয়ে একটু কনফিউশন আছে আসলে এটা ভাষাটা কোথা থেকে আসছে। হ্যাঁ, তো এটা আসছে তার মানে হচ্ছে ব্যাকা শব্দের হচ্ছে কাউ, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা ইমিউনাইজেশন, যেটা হচ্ছে আমরা যেটা দিই সেটাই হচ্ছে গিয়ে যে জিনিসটা ঢুকাই সেটাই ইমিউনাইজেশনের জন্য, সেটাই হচ্ছে ভ্যাকসিন। ঠিক আছে, এটা কি করে আমার শরীরে প্রতিরক্ষা দেয়, এটা হচ্ছে সোজা বাংলা ভাষায় কথা, এটাই আমার এখানে সুন্দর করে বলে দেয়া। আচ্ছা, এখন ভ্যাকসিন, ভ্যাকসিন কয় প্রকার? ভ্যাকসিন কিন্তু মূলত যদি আপনি হেডিং বলেন, ভ্যাকসিন কিন্তু 4 প্রকার। ভ্যাকসিন কয় প্রকার রে বাবা? ভ্যাকসিন 4 প্রকার। কি কি আছে? 1 নম্বর হচ্ছে লাইভ ভ্যাকসিন, সেকেন্ড হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড অর কিল ভ্যাকসিন, 3 নম্বর হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন, 4 নম্বর হচ্ছে কম্বাইন্ড ভ্যাকসিন। তার মানে ভ্যাকসিন কয় প্রকার? ভ্যাকসিন 4 প্রকার, জীবনও ভুলবেন না। ঠিক আছে, এটার যে সাব ইউনিট ভ্যাকসিনের আন্ডারেই কিন্তু বাকি ভ্যাকসিন গুলা, যেমন হচ্ছে 1 নম্বর টক্সয়েড ভ্যাকসিন, তারপর হচ্ছে প্রোটিন ভ্যাকসিন, রিকম্বিনেট প্রোটিন ভ্যাকসিন, পলিস্যাকারাইড বেসড ভ্যাকসিন, কনজুগেটেড ভ্যাকসিন, এগুলো কার আন্ডারে? এটা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিনের আন্ডারে। এই হচ্ছে ভ্যাকসিনের ক্লাসিফিকেশন। যখন আপনি পরীক্ষার হলে যখন আপনি কোশ্চেনটা আপনাকে যখন চিজ করবে যে টাইপ অফ ভ্যাকসিন বলতো, তখন কিন্তু হেডিং দিবেন আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করছে লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, কিন্তু বাকি যেগুলো এগুলো কিন্তু অনেকে জানে না বা এই জিনিসগুলো ক্লিয়ার না অনেকের। তো আপনি যখন স্মার্টলি অ্যান্সার দিবেন যে যে স্যার কয়টা ভ্যাকসিন? স্যার 4টা ভ্যাকসিন স্যার। কি কি? লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, সাবিনের ভ্যাকসিন, কম্বিনেশন ভ্যাকসিন। ঠিক আছে, সাবিনের ভ্যাকসিনের আন্ডারে কি কি আছে? 1 নম্বর হচ্ছে টক্সয়েড প্রোটিন ভ্যাকসিন, রিকম্বিনেট প্রোটিন ভ্যাকসিন, পলিস্যাকারাইড বেস ভ্যাকসিন এন্ড কনজুগেটেড ভ্যাকসিন। অনেক স্টুডেন্ট ভুল করে কি জানেন, যেটা আমাদের স্টুডেন্টরা পরীক্ষার হলে যে ঝামেলাটা করে, যে তারা টক্সয়েডে হয় কিল ভ্যাকসিনে ঢোকাই দেয় নাহলে লাইভ ভ্যাকসিনে ঢোকাই দেয়। বাই টক্সয়েড একটা আলাদা ফ্যামিলি। ঠিক আছে, এখন মনে করেন আপনি একজন রয়্যাল ফ্যামিলির সদস্য,
ঠিক আছে? এখন আপনারা যদি, আমি রয়্যাল ফ্যামিলির সদস্য, আপনার পরিচয়টা আমি যদি না দিয়া যদি আমি আমার মতো করে বলি, জিনিসটা তো ভালো হবে না। আপনার পরিচয়টা সুন্দর করে বলতে হবে। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখেন। আসেন লাইভ ভ্যাকসিন। আচ্ছা, এখানে শুরু করার আগে আপনাদেরকে নিয়ে একটু ঝামেলা হয় পরীক্ষার হলে। পরীক্ষার হলে আমার স্টুডেন্টরা, আমার বাচ্চারা যেটা ঝামেলা করে সেটা হচ্ছে ওরা ভায়াল চিনে না, অ্যাম্পুল চিনে না। যখন পরীক্ষা হলে জিজ্ঞেস করে ভায়াল কোনটা রে, অ্যাম্পুল কোনটা রে, তারা উল্টাপাল্টা করে। মাথায় রাখেন, সব সময় মাথায় রাখেন যে এটাকে ছিদ্র করে এটা একটা রাবারের পট, এটা হচ্ছে ভায়াল, এটা হচ্ছে অ্যাম্পুল। ঠিক আছে? এই জিনিস কোনোদিন ভুলবা না। এটা হচ্ছে কি রে, ভায়াল। এটা কি রে, এটা হচ্ছে অ্যাম্পুল। ঠিক আছে? এটা কালার কি রে, অ্যাম্বার কেন, এই কালার কেন, অন্য কালার না কেন? স্যার অ্যাম্বার কালার, কারণ এটা লাইট সেন্সিটিভিটি, লাইটের রেডিয়েশন হলে এটা সমস্যা হইতে পারে, এই জন্য আমরা অ্যাম্বার কালার। ঠিক আছে? এই জিনিস কখনোই ভুল করবা না। আমি তোমাদেরকে যখন ভ্যাকসিন পড়ানো শুরু করব, যে একটা ভ্যাকসিন কিভাবে বলতে হয়, এই জিনিসগুলা এটা মিস করবা না। স্টুডেন্টরা কিন্তু এই জায়গায় খুব মানে বুঝে না, কনফিউশন হয়ে যায় যে কোনটা অ্যাম্পল কোনটা ভায়াল। মনে রাখবা, যেটা ভাঙে এটা সেটা হলো অ্যাম্পল, আর যেটাকে ছিদ্র করে সেটা হচ্ছে ভায়াল। কথা কি বাবা বুঝতে পারছো? সবাই বুঝছো তো? এই জায়গায় স্টুডেন্টরা কিন্তু ঝামেলা করে পরীক্ষার হলে, কিন্তু যখন স্পেসিমেন নেয় তখন এই একটা জায়গায় গিয়ে দেখা যায় যে এক্সামিনার খুব বিরক্ত ফিল করে। আর পরীক্ষার হলে কখনো এক্সামিনারকে বিরক্ত ফিল করা যাবে না বাবা। ঠিক আছে? আচ্ছা, আসো এবার হচ্ছে লাইভ ভ্যাকসিন। এটা একটা মজার জিনিস। এখানে দেখো, এখানে মূলত কিন্তু এখানে লাইভ ভ্যাকসিনে যে অ্যান্টিজেনটা থাকে এটা কিন্তু জীবন্ত থাকে, কিন্তু উহার মধ্যে একটা খেলা হয়। খেলা হয় কি জানো? রিকম্বিনেন্ট টেকনোলজির খেলা। এটা কি করে, লাইভ ভ্যাকসিনটাকে, আমার যে অ্যান্টিজেনটাকে আমার শরীরের মধ্যে জীবাণুটাকে এমন ভাবে ঢুকাই দেয় যেটার মধ্যে সে জীবন্ত, কিন্তু সে হচ্ছে নির্জীব। কথাটা কি বলো, জীবন্ত কিন্তু নির্জীব। ঠিক আছে? জীবন্ত বা জ্বলন্ত, যেটা হচ্ছে নির্জীব মানে সে থাকিবে, সে আমার শরীরে আছে, কিন্তু সে হচ্ছে নির্জীব হয়ে পড়ে থাকবে, যে মানে অন্যদিকে যাওয়ার মতো কোনো ইয়া নাই। তো এতে কি সুবিধা হচ্ছে, এই অ্যান্টিজেনটা লাইভ ভ্যাকসিন, এবং এটা আমার শরীরে দ্রুত মাল্টিপ্লিকেশন করে। ঠিক আছে? কোষ বিভাজন করে, বারবার জিনিসগুলা কোষ বিভাজন করে 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 অনেক বেশি প্রোডাকশন শুরু করে। ঠিক আছে? এই সকল কারণে, এই সকল কারণে লাইভ ভ্যাকসিন সিঙ্গেল ডোজ দেয়। লাইভ ভ্যাকসিন কিন্তু সহজে কিন্তু মাল্টিপল ডোজ দেয় না। মাঝে মাঝে কিছু ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হচ্ছে ডোজের কারণে। ঠিক আছে? যেমন হচ্ছে বিসিজি কিন্তু আমরা সিঙ্গেল টাইম দিই। ঠিক আছে? ওরাল পলিভ্যাকসিনের আমাদের কিন্তু আমরা 3টা ফর্মে দিতে হয়, কারণ কি ওইখানে মাল্টিপ্লিকেশন, একটা লাইভ ভ্যাকসিন আমরা যদিও দিয়ে থাকি, কিন্তু এটা যে অ্যাডমিনিস্ট্রেশনটা, এটা রেসপন্সটা করার জন্য এই যে 6, 10, 14, 14 উইক এটা লাগে। এমএমআর কয়টা দিই এখন? এমএমআর আমরা 2টা দিই। ওয়ান্স আপন এ টাইম ছিল 9 মাস। ঠিক আছে? এমএমআর নিয়ে বলতে থাকবো একদিন। দেখেন একটা জিনিস চিন্তা করেন, জাস্ট এই প্রশ্নে একটা জিনিস চিন্তা করেন, মিসেলস ভ্যাকসিনটা আমরা 9 মাসে দিই, তার মানে এর আগ পর্যন্ত কে করে? আমার মা দেয়। আমার মা আমাকে সেভ করে রাখে। তার মানে হচ্ছে মাতৃঋণ, আমি সবসময় একটা আমার স্টুডেন্টদেরকে বলি, মাতৃঋণ কোনোদিন পরিশোধ করতে নাই। পিতৃঋণও সম্ভব না, মাতৃঋণ তো আরো আগে সম্ভব না। দেখেন, মা শরীরের অ্যান্টিবডিটা যে ভ্যাকসিনেশন মা নিয়েছে, এই ভ্যাকসিনে কিন্তু আপনার 9 মাস পর্যন্ত কভার দেয়। অরিজিনালি যদি টাইমিং বলেন, সেক্ষেত্রে কিন্তু 7.5 মাস বলা হয়। ঠিক আছে? নতুন গাইডলাইনে বলে যে মেসেলসের যে ভ্যাকসিনটা মাস শরীর থেকে বাচ্চা শরীরে কিন্তু 7.5 মাস থেকে সে পর্যন্ত সে কিন্তু কভারেজ হয়। যদিও একটা লং ভ্যাকসিনে মানে একটা রেঞ্জে বলা হয় 9 মাস, কিন্তু সাধারণত বলা হচ্ছে যে 7.5 মাস পর্যন্ত সেফটি দেয়। তবে আপনারা 9 মাসই বলবেন। হ্যাঁ? তো আমরা ভ্যাকসিনটা আমরা কয়বার দিই? আমরা 2বার দিই। কবে কবে দিই? একটা হচ্ছে 9 মাসে দিব, 15 মাসে দিব। যেগুলোতে আমি আপনাদের বুঝাবো, আপনাদের মাথায় আমি ঢুকাবো। এটা আমার দায়িত্ব। আর একটা হচ্ছে ইউলো ফিভারে ভ্যাকসিন দিই। বাবা এতটুকু লাইভ ভ্যাকসিন বুঝছেন? বুঝলে কমেন্ট করেন, স্যার বুঝছি। তাহলে নেক্সট যাব। বাবা এই জিনিসগুলো বুঝলে বলেন, লাইভ ভ্যাকসিন কিন্তু লাগবে। পোলাপান আপনারা কিন্তু ভুল করবেন পরীক্ষার হলে। লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিনে আমি কিন্তু স্টপেজ দিব, যে আপনারা যতক্ষণ না বলবেন যে স্যার আমি বুঝছি, ততক্ষণ পর্যন্ত আমি নেক্সট স্লাইডে যাব না। আমি ওইটাই বারবার বলতে থাকবো। বলেন আপনারা বুঝছেন কিনা, কমেন্ট করেন বাবা। কি সবাই বুঝতে পারছেন? আমি বুঝতেছি না বাবা, একটু কমেন্ট করেন। আপনারা যখন একটু কমেন্ট করতে বলবো বাবা, একটু রেসপন্স করবেন যে আমি বুঝতে পারছি। আচ্ছা, কারণ এটা নিয়ে পরীক্ষার হলে কিন্তু প্যাচ লাগবে এই সকল জায়গায়। আমি যে সকল জায়গায় স্টপ মারবো, মনে রাখবেন পরীক্ষার হলে স্টপ মারার অবশ্যই কোনো কারণ আছে, কারণ ওই লেভেলতে আমার স্টুডেন্টরা একটু ভুল করে ফেলে। এই জিনিসটা বুঝতে হবে বাবা। আচ্ছা, আমার একটা বাবা বললেন যে স্যার লাইভ ভ্যাকসিনে কি কি আছে, আবার একটু বলেন। বাবা লাইভ ভ্যাকসিন কিছুই না,
লাইভ ভ্যাকসিন হচ্ছে কি আমি একটা অ্যান্টিজেন জীবন্ত অবস্থায় ঢুকাই দিব, কিন্তু সে নাড়াচাড়া করতে পারবে না, সে মানে মানে একদম পুরা সুপার গ্লুর মতো থাইকা যাবে। ঠিক আছে, সে কি করবে, সে মাল্টিপল আমার শরীরে ঢোকার পরে মাল্টিপ্লাইকেশন করতে থাকবে, প্রচুর পরিমাণে স্টিমুলেশন, প্রচুর পরিমাণে মাল্টিপ্লাই করতে থাকবে। ঠিক আছে, তার মানে কি আমার বডিটাকে সে রক্ষা করবে। সাধারণত লাইভ ভ্যাকসিনটা সিঙ্গেল ডোজ হয়। কি বললাম, সাধারণত লাইভ ভ্যাকসিনটা সাধারণত সিঙ্গেল ডোজ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা মাল্টিপলটা দেয়া লাগে। এটা হচ্ছে মূলত ভ্যাকসিনের মাল্টিপ্লিকেশনটা অ্যান্টিবডির মাল্টিপ্লিকেশনের উপর ভিত্তি করে কোন ভ্যাকসিনটা কিরকম। যেমন মনে করেন মিসেলস, আরে সরি, আচ্ছা মিসেলসের কথা বলি। মিসেলস ভ্যাকসিন দুইবার দিই, কিন্তু বিসিজি ভ্যাকসিন সিঙ্গেল দিই। কারণ কি, কারণ হচ্ছে বিসিজির যে অ্যান্টিজেনটা আছে এটা দ্রুত মাল্টিপ্লিকেশন করতে পারে, কিন্তু মিসেলসের ক্ষেত্রে সেক্ষেত্রে সে যে পরিমাণ বিসিজি করতে পারে সেরকম করতে পারে না। এই জন্য কি দুবার দেওয়া হচ্ছে, একটা টাইম 9 মান্থ দেওয়া হয়তো, এখন কিন্তু 2 মাস দেওয়া হচ্ছে, 9 মান্থ এবং 15 মান্থ। ঠিক আছে বাবা, এতটুকু বুঝিয়াছো? এবার আসেন, কিল ভ্যাকসিনের একটা জিনিস নিয়ে আলোচনা করি। কিল ভ্যাকসিন আর কিছু নাই, এটা হচ্ছে একটা জিনিস হলো আমি হলাম এক হলো সিস্টেম করে এটা এক হলো জীবন্ত করে লাইভ ভ্যাকসিন দিছি। কিল ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু আমি তারে মাইরা ঢুকাইছি। ঠিক আছে, হিট বা কেমিক্যালের মাধ্যমে এটা মাইরা, এটা এমন ভাবে সিস্টেম করছে রিকম্বিনেন্ট টেকনোলজির মধ্যে, সে কিন্তু মরা। এখন মনে রাখবেন মরা হাতির দামও কিন্তু লাখ টাকা, অনেকটা একটা ইয়া বলে। তো এটা কিল ভ্যাকসিনটা কি করে, এই কিল ভ্যাকসিনটা আমার শরীরে যায় অ্যান্টিবডিটা কিন্তু ফর্মেশন করে, কিন্তু যেহেতু সে মরা মানুষ, তো মরা মানুষের জন্য কি তাকে মাল্টিপল ডোজে আমার শরীরে দিতে হয়। এবং লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিনের মধ্যে যদি ডিফারেন্স করতে যান, হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, লাইভ ভ্যাকসিন কিন্তু অনেকদিন পর্যন্ত কাজ করে, কিন্তু কিল ভ্যাকসিন কিন্তু সেভারাল মিনিট মানে সেভারাল পিরিয়ড অফ টাইমে কিন্তু কাজ করতে পারে না। মানে যদি লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিনে একটা জিনিস ডিফারেন্স হয়, একটা ডিফারেন্স হচ্ছে লাইভ ভ্যাকসিন হচ্ছে লং ডিউরেশন, কিল ভ্যাকসিন হচ্ছে শর্ট ডিউরেশন। কি জন্য, এই মরা মানুষের জন্য। কথা হচ্ছে অ্যান্টিজেনটা মাইরা যে দেয়, মাইরা দেওয়ার কারণে তার অ্যান্টিজেনের যে ক্ষমতাটা যেটা আমার লাইভ ভ্যাকসিনে ছিল, কিল ভ্যাকসিন কিন্তু ততটা থাকবে না। এই জন্যই আমরা মাল্টিপল ডোজ দিই। এখানে আমি জাপানি এনকেফেলাইটিস ভ্যাকসিনের একটা দিলাম, অ্যান্টি রেবিস ভ্যাকসিনের দিলাম, ইনফ্লুয়েঞ্জা দিলাম। ঠিক আছে, অ্যান্টি রেবিসে কত দেই, অ্যান্টি রেবিসে 4-5টা ভ্যাকসিনের ডোজ দেওয়া লাগে। কারণ কি, এই সকল কারণে মরা ভ্যাকসিন। ঠিক আছে, এতটুকু কি বুঝছেন বাবা? বুঝলে কমেন্ট করেন স্যার এতটুকু বুঝছি। কারণ এতটুকু বুঝলে বাকিগুলো হচ্ছে একদম ইজি, একদম ইজি পানি। কিল ভ্যাকসিন যদি বুঝতে পারেন, লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিন বলে আপনি ভ্যাকসিনের মেইন জিনিস পুরা ফেলাইছেন। ঠিক আছে, এরপরে যা আছে এগুলো পানিবাদ। আপনারা কমেন্ট করেন যে স্যার আমি একদম ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার, এরপরে নেক্সট যাবো। তাহলে বুঝতে কমেন্ট করেন, আর না বুঝলে আমি বুঝাবো। ভাই আপনারা একটু কমেন্ট করেন, নাহলে আমি কিন্তু বুঝবো না বাবা যে আপনারা বুঝতেছেন কিনা, কারণ আমি আপনাদেরকে বোঝানোর জন্য আসছি। ঠিক আছে, না বুঝলে তুমি বুঝবো না। আচ্ছা, একজন বলছে জি স্যার বুঝছি। আচ্ছা বাবা, ঠিক আছে। এইবার আসেন টক্সয়েড ভ্যাকসিন। ঠিক আছে, এটা হচ্ছে কি করে, ডিটক্সিফিকেশন করে। এটার ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ডোজ। মনে রাখবেন আমাদের শরীরে টক্সয়েড ভ্যাকসিন কয়টা, টক্সয়েড ভ্যাকসিন দুইটা, একটা হচ্ছে টিটেনাস টক্সয়েড, একটা হচ্ছে ডিপথেরিয়া টক্সয়েড। টক্সয়েড নিয়ে কিন্তু পোলাপাইন অনেকে গেঞ্জাম লাগে। ঠিক আছে, মনে করেন টক্সয়েড ফ্যামিলি হচ্ছে দুইটা, এটা একটা হচ্ছে টিটেনাস আর ডিপথেরিয়া, এটা যেন মিস না হয়। ঠিক আছে, এটা কোনোভাবে মিক্স করা যাবে না, এবং কি এই জন্যই টক্সয়েড ডোজ গুলাতে মাল্টিপল ডোজ লাগে। ঠিক আছে, আর কিছু লাগবে না টক্সয়েড নিয়ে, জাস্ট টক্সয়েডের নামগুলো জিজ্ঞেস করা হয়। আসেন, এটা সাধারণত খুব কম ধরা হয়। আচ্ছা, আমাকে একজন স্টুডেন্ট দিছে যে স্যার লাইভ ভ্যাকসিন আর মোর পটেন্ট দেন কিল ভ্যাকসিন। বাবা আমি তো এটা বললাম রে বাবা, সেটা হচ্ছে যখন লাইভ ভ্যাকসিনের মধ্যে আমি একটা কেরামতি কি করলাম, আমি লাইভ ভ্যাকসিনের মধ্যে অ্যান্টিজেনটাকে জীবন্ত দিলাম। কিল ভ্যাকসিনের মধ্যে কি করলাম, কিল ভ্যাকসিনের মধ্যে আমি এটাকে মাইরা দিলাম। ঠিক আছে, তো মূলত কি করতেছি, এটাতে কি দিচ্ছি, আমার যে স্ট্রাকচারটা মূলত কি ঢুকাচ্ছি, অ্যান্টিজেন ঢুকাচ্ছি। অ্যান্টিজেনের একটা পোর্শন কাইটা ওইটার মধ্যে আমি এটার মধ্যে একটা গেম খেলতেছি। ঠিক আছে, যখন জীবন্ত জিনিসটা কোথায় ঢুকাচ্ছে, লাইভ ভ্যাকসিনে ঢুকাচ্ছি। কিল ভ্যাকসিন হচ্ছে মরা, এটা মাইরা তারপরে এটাকে আমার জিনগত পরিবর্তন করে তারপর এটা সেট আপ করতেছি। ঠিক আছে, যার জন্য লাইভ ভ্যাকসিন কি খুব দ্রুত অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারে, যার জন্য দিস ইজ এ ভেরি ভেরি রিচ, এবং বলতে গেলে সে খুব পাওয়ারফুল। কিন্তু কিল ভ্যাকসিন ক্ষেত্রে যেহেতু সে একটা মরা, এবং সেভাবে আমরা ও লাইভ ভ্যাকসিনের মতো এরকম কাজ করতে পারে না, দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দিস ইজ এ লাইভ ভ্যাকসিনটা হচ্ছে মোর পটেন্ট। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে বাবা? জামান কি বুঝতে পারছো? না বুঝলে আবার বুঝাবো, কিন্তু নাও ক্লিয়ার হয়ে যাওয়া যাবে না।
এখন আমাকে বলা হয়েছে যে একজন রায়হান আমাকে কোশ্চেন করছে, স্যার তাহলে কোনটা ভালো, লাইভ না কিল ভ্যাকসিন? যদি বলতে গেলে তো দুইটাই লাগবে, কারণ সব ভ্যাকসিন তো লাইভ ভ্যাকসিন হবে না, আবার সব ভ্যাকসিন তো আর কিল ভ্যাকসিন হবে না। লাইভ ভ্যাকসিন ছাড়া যেমন আমি চলতে পারবো না, কিল ভ্যাকসিন ছাড়াও আমি চলতে পারবো না। তাইলে আমরা বলতে পারি আমার দুইজনকেই লাগবে, ঠিক আছে, আমার দুই ভাইকেই লাগবে। তবে যদি মনে করো যদি তোমার সচ্ছলতা বা সফলতার বা স্ট্রাকচারাল কথা যদি বলতে চাও, সেক্ষেত্রে বাবা আমি বলবো যে লাইভ ভ্যাকসিন ইজ ভেরি গুড, বাট কোনোটাই কিন্তু বাদ দিয়ে দেওয়া যাবে না। কারণ কি, প্রত্যেকটাই আলাদা আলাদা, ঠিক আছে। হাতের হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি পাঁচটা জিনিসে কখনো মানে পাঁচটা জিনিসের একটা ছাড়াও কিন্তু তুমি চলতে পারবে না, জিনিসটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা, এটা সাধারণত কিছুই না। প্রোটিন ভ্যাকসিনটা হচ্ছে, এটা হচ্ছে ইনভিট্রো কালচার থেকে মূলত কালেকশন করা হয়। এটা হচ্ছে, এটা নিয়ে খুব একটা কোশ্চেন হয় না, ঠিক আছে। এটা রিকমেন্ডেড প্রোটিন ভ্যাকসিন, এটা একটা চিত্র দেখতে পাচ্ছ, হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনের একটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে পলিস্যাকারাইড বেসড ভ্যাকসিনের একটা জিনিস দেখাচ্ছি আমরা। আচ্ছা, এটা হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন, হ্যাঁ, মিনিঙ্গোককাল ভ্যাকসিনটা হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন। এবার আসেন কম্বাইন্ড ভ্যাকসিন, এই তো একটা মজার জিনিস। একটা জিনিস একটু আগে আমি বলিলাম না, কি কথা বলিলাম স্যার ম্যাডামরা, একটা কথা বলি আছে যে আমার ভ্যাকসিনের মধ্যে একটা অ্যান্টিজেন ঢুকাই, তার মানে কি এর বেশি হইতে পারে না? অবশ্যই হইতে পারে। একের অধিক অ্যান্টিজেন আমি দিতে পারি, ঠিক আছে, যার জন্য এটার উপরে এটা এবং হচ্ছে এমন হচ্ছে, এটার জন্য এটাকে বলে যে কম্বাইন্ড ভ্যাকসিন বা মিক্স ভ্যাকসিন। এখানে এই জন্য বলা হয়েছে দে আর সো কল বিকজ দ্য প্রিপারেশন কন্টেন্ট মোর দেন ওয়ান অ্যান্টিজেন। তার মানে কম্বাইন্ড ভ্যাকসিনে একের বেশি যদি অ্যান্টিজেন থাকা হয় সেটারে বলা হয় কম্বাইন্ড ভ্যাকসিন। এটা অনেকে মিক্স ভ্যাকসিনও বলা হয়। যেমন পেন্টাভ্যালেন্ট, এখানে কয়টা আছে, কি কি আছে পেন্টাভ্যালেন্টের মধ্যে? পাঁচটা আছে, ঠিক আছে। পেন্টাভ্যালেন্ট কি 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 এগেইনস্টে করে আমি এটা আপনারা জানেন, কিন্তু আমি এখন এটার অ্যান্সার দিব না, এটা আমি আপনাকে যখন পড়াবো এটা আরো সুন্দর করে বলাবো। পেন্টাভ্যালেন্ট মনে রাখেন পাঁচটা অ্যান্টিজেন থাকে, এই জন্য এটার নাম হলো 5 নাম্বার থেকে এটা প্যান্টিজেন। ডিপিটিতে কয়টা অ্যান্টিজেন থাকে? ডিপথেরিয়া পাথোজেনিস টিটেনাস 3টা অ্যান্টিজেন থাকে। এমএমআর এ কি থাকে? এখন তো এমএমআর বলে না, এমআর বলে, হ্যাঁ। এটার মধ্যে কি থাকে? দুইটা থাকে। ডিটির ক্ষেত্রে কি ডিউটি আলাদা করে দেওয়া হয় না, ডিপথেরিয়া পাথোজেনিস টিটেনাস সবগুলা মিলাইয়া এখন হচ্ছে পেন্টাভ্যালেন্টের মধ্যে দেওয়া হয় এগুলা, ঠিক আছে বাবা। তার মানে কি, যখন একের বেশি হবে তাহলে ওইটা কি, দিস ইজ এ কম্বাইন্ড ভ্যাকসিন, সারা জীবন ভুলবেন না, ঠিক আছে। যখনই সিঙ্গেল অ্যান্টিজেন লাইভ ভ্যাকসিন, মোর দেন ওয়ান অ্যান্টিজেন, তখন সেক্ষেত্রে এটা কম্বাইন্ড ভ্যাকসিন। কম্বাইন্ড ভ্যাকসিন যে কোনো কিছু হইতে পারে, পেন্টাভ্যালেন্ট হইতে পারে, ডিপিটি আলাদা হইতে পারে, এমআর হইতে পারে, বহুত কিছু হইতে পারে। কথা কি বোঝা গেছে বাবা? এই হচ্ছে সব কিছুই, এই ব্যাপারগুলাই হলো গিয়ে টোটাল ভ্যাকসিন গুলা নিয়ে, ঠিক আছে। এবার পড়া আপনাদের শেষ, আমি আমার আজকের পড়ানো শেষ। আপনাদের একটা মজার মজার কিছু জিনিস দেখাইতে চাই, যেটা আমার মনে হয় আমার প্রতিটা স্টুডেন্টদের, আমার প্রতিটা সবার জানা উচিত, যে আমাদের যে ভ্যাকসিনটা আমাদের জীবনে কত কিছু করছে, এবং এই ভ্যাকসিনটা আমাদের যে মানব জাতির জন্য একটা আশীর্বাদ, এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, এটা কোন সালে কোনটা আসছে এটা নিয়ে একটু জাস্ট, এটা জিন্দিগিতে স্যার ম্যাডামরা ধরবেন না, এটা জাস্ট আপনাদের কিউরিওসিটির জন্য আমি জাস্ট একটু আপনাদের রিফ্রেশমেন্টের জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে। জিন্দিগিতে ধরবেন আমি কি বলতেছি। যেমন 1798-এ আসছে স্পনফক্স ভ্যাকসিনটা আসছে প্রথমে, এরপরে 1885-এ আসছে রেবিস ভ্যাকসিন, 1897 আসছে কলেরা ভ্যাকসিন, 1921-এ আসছে বিসিজি ভ্যাকসিনটা, তারপর 1923-তে আসছে ডিপথেরিয়া টক্সয়েড, 1926-এ আসছে পার্টোসিস ভ্যাকসিন, তারপর হচ্ছে 1927-এ আসছে টিটেনাস টক্সয়েড, 1937-এ আসছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, তারপর 1935-এ হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিন, ঠিক আছে। 1949-এ আছে মাউন্ট ভ্যাকসিন, 1954-এ হচ্ছে সল কর পোলিও ভ্যাকসিন, এবং 1957-এ হচ্ছে সেভেন লাইভ ওরাল পোলিও ভ্যাকসিন। তারপর 1960-তে হচ্ছে মিসেলস ভ্যাকসিন, 1962-তে হচ্ছে রুবেলা ভ্যাকসিন, 1968-এ আসছে যে মেনিঙ্গোককাল সি ভ্যাকসিন টাইপ এ সি, আর 1971-এ আসছে টাইপ এ মেনিঙ্গোককাল ভ্যাকসিন। তারপর হচ্ছে 1980-তে আমরা তো বললাম এটা ডিক্লেয়ার করছে যে ইরিডিকেশন করছে, আমরা কসমসটাকে পুরো ইরিডিকেশন করে দিছি। 1981-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেনিঙ্গোককাল যে পলিস্যাকারাইড ভ্যাকসিন দিছি, এটা এসিও এটাকে পুরো রিকমেন্ডেড করে দিচ্ছি। 1982-তে আমরা হ্যাপাটাইটিস ভ্যাকসিনটাকে আমরা ইন্ট্রোডিউস করলাম। 1983-তে হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিনের 23 ভ্যালেন্টের একটা প্রথমে এটা ইন্ট্রোডিউস হয়েছে। এরপর 1988-এ ওয়ার্ল্ড ওয়াইড পোলিও ইরিডিকেশন স্টেপ শুরু রেঞ্জ মানে স্টার্ট হয়েছে, আমি এগুলো পড়াবো আপনাদেরকে, ঠিক আছে। এই তো অলথ্রো, এরপর 1990, তারপর 1991, 1991, 93, 2003, এগুলাতে হচ্ছে টোটাল 2003-তে কিন্তু ফার্স্ট
ইমিউনাইজেশন প্রোগ্রামটা স্টার্ট হয়। ঠিক আছে, 1990-তে প্রথমে হচ্ছে গিয়ে এই যে প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা হয়, রিসার্চিং কাজ শুরু হয়। 1991-এ হেপাটাইটিস বি ভ্যাকসিনটা সারা পৃথিবীতে সবার মাঝে দিয়ে দিই এবং এটাকে লাইসেন্স পাইছে যে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এটা যে আমরা 15 মাস থেকে 6 বছর পর্যন্ত আমরা দিতে পারবো। 1993-তে জাপানি এনকেফেলি ভ্যাকসিন দিয়েছে। 2003 থেকে তো আমরা ইপিআর শিডিউল চলে আসছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য ভ্যাকসিন। আচ্ছা, আমাকে একটা জিনিস কোশ্চেন করছে যে একটা স্যার যে আচ্ছা একজন বলছে যে স্যার সাব ইউনিট ভ্যাকসিনটা আমি বুঝি নাই, একটু বলবেন প্লিজ। অবশ্যই বলবো, বলবো না মানে একবার কেন 10 বার বলবো, কিন্তু না বুঝে যাবি না বাবা। আয়, সাব ইউনিট ভ্যাকসিন কিছুই না। আচ্ছা, সাব ইউনিট ভ্যাকসিন হচ্ছে গিয়ে যে ভ্যাকসিনের আন্ডারে কিছু স্বতন্ত্র গ্রুপ থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। মনে করো একটা ক্লাসের মধ্যে ছেলেও থাকে মেয়ে থাকে, তাই না? তো কি এটা হচ্ছে একটা সাব ইউনিট বলতে পারি। তো সাব ইউনিট পরিবারের মধ্যে কে কে আছে? একটা হচ্ছে টক্সয়েড থাকে, দুইটা দুই নাম্বার হচ্ছে প্রোটিন ভ্যাকসিন থাকে, এটা হচ্ছে রিকম্বিনেন্ট প্রোটিন ভ্যাকসিন থাকে, পলিস্যাকারাইড বেসড ভ্যাকসিন থাকে, আর একটা হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন থাকে। ঠিক আছে, এই হচ্ছে লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিন পড়াইছি। টক্সয়েড ভ্যাকসিনটা হচ্ছে এখানে হচ্ছে টক্সয়েড থাকে, ওরা টক্সয়েড গ্রুপের সদস্য, মানে এরা টক্সিন রিলিজ করে। ঠিক আছে, তো এর জন্য এরা টক্সয়েড গ্রুপের সদস্য। ঠিক আছে, এটা আবার লাইভ ভ্যাকসিনও কিল ভ্যাকসিনও না। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটিন ভ্যাকসিন। মানে কি? এটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, ইনভিট্রো মানে হচ্ছে তোমার যে ইনভিট্রো কালচারের মাধ্যমে প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম থেকে এইটা প্রোটিন পিউরিফাইড করে এটা মূলত মানে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে দেখে এটার নাম হচ্ছে প্রোটিন ভ্যাকসিন। ঠিক আছে, রিকম্বিনেন্ট প্রোটিন ভ্যাকসিন, এটা রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে রিকম্বিনেন্ট প্রোটিন ভ্যাকসিন তৈরি করছে। এটা পলিস্যাকারাইড বেসড ভ্যাকসিন। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট নামটা জেনে রাখেন। এটা হচ্ছে কনজুগেট ভ্যাকসিন, তার মানে মেনিনগোককাল ভ্যাকসিনটা হচ্ছে কনজুগেট ভ্যাকসিন। ঠিক আছে বাবা, এই তো অল অফ দ্য থিংস, এটাই মেইন। তবে আপনাদের মেইন ধরা হয় ইমিউনাইজেশন ডেফিনেশন, ভ্যাকসিনের ডেফিনেশন, ভ্যাকসিনের টাইপগুলা, লাইভ কিল ভ্যাকসিন, বিশেষ করে স্পেসিমেন রিলেটেড কোশ্চেন হবে। ঠিক আছে, স্পেসিমেন রিলেটেড কোশ্চেন হবে, এগুলোর উপর মূলত কাজগুলা করে। এটাই কিন্তু পরীক্ষার হলে জিজ্ঞেস করা হয়, এটার উপরে কিন্তু পাস ফেল নির্ভর করে। এবং একটা ভ্যাকসিন ধরার পরে কি কি কোশ্চেন আসে না আসে আমি সব আপনাদেরকে সিকোয়েন্সলি পড়াবো আমার স্লাইডগুলোতে। ঠিক আছে বাবা, বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে 2 মিনিট সময় দিচ্ছি বাবা, বলেন। কোশ্চেন থাকলে সলভ করে যাব, আর যদি মনে করেন কোশ্চেন নাই তাহলে আজকের জন্য বিদায় নিব। 2 মিনিট সময় দিচ্ছি, বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকের সেশনে। নেক্সট আমি কিন্তু ইপিআই শুরু করব। আপনারা যখন আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আপনারা দয়া করে একটু অ্যান্সার দেন। হ্যাঁ হ্যাঁ বাবা, শুনেন, একটা বলছেন যে আরেকটা কোশ্চেন স্যার, একটা একই ভ্যাকসিন লাইভ এবং কিল ভ্যাকসিন বোথ হবে কেন? এখন একটা কথা বলি, এখানে লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিন কিন্তু আমি কিন্তু যেমন হচ্ছে পোলিও এবং ইনফ্লুয়েঞ্জা, এখানে আমি একটা কথা বলি, পোলিওর মধ্যে কিন্তু দুইটা আছে। ঠিক আছে, ওরাল পোলিও ভ্যাকসিন আছে আর একটা হচ্ছে আইপিবি আছে। ঠিক আছে, এখন একটা সময় দুইটাকে কনজুগাল বলা হইতো, এখন কিন্তু কনজুগাল বলা হয় না, এখন কিন্তু আলাদা করে দিছে, শিডিউলটা আলাদা করে দিছে। তো এখন এই জিনিসটা একসাথে বলা হয় না। কথা কি বুঝতে পারছো? বাইপোলার ওরাল ভ্যাকসিনটাকে বলা হচ্ছে যে লাইভ ভ্যাকসিন, ইনএফেক্টেড পোলিও ভ্যাকসিনটাকে সাধারণত বলা হচ্ছে দিস ইজ এ কিল ভ্যাকসিন। বাবা বুঝতে পারছো বাবা? বুঝিয়াছো? এখানে হচ্ছে কেরাসমতি, এই জিনিসগুলাই কিন্তু ক্লিয়ার করা হয় না। বুঝতে পারছো রাকিব? বুঝতে পারছো তুমি? কারণ পোলিও ভ্যাকসিন কিন্তু সিঙ্গেল কিন্তু না, এখন কিন্তু এটাকে বাইপোলার ওরাল ভ্যাকসিন আর আইপিভি, ফ্র্যাকশনাল আইপিভি বলা হয়। এটা কিন্তু দুইটা আলাদা জিনিস, এখন এটাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়। দুইটা যদি সেম হইতো তাহলে একটাই দেওয়া হইতো, দুইটা আলাদা হইতো না। ঠিক আছে বাবা, বুঝতে পারছো? না বুঝলে আবার বলো, আমি আবার বুঝাবো। রাকিব ক্লিয়ার? হ্যাঁ, সুমি আমারে বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সুমি। আর কারো কোনো কোশ্চেন? আর আর কোনো কোশ্চেন আছে বাবা? বলো বলো, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে যাব। আচ্ছা বাবা শোনো, সেটা হচ্ছে একটা ওয়ান্স আপন এ টাইম, একটা যদি মনে করো যে এখন কিন্তু পোলিও ভ্যাকসিন বলা হয় না, দুইটাকে আলাদা বলা হয়। যে বাই এটা হচ্ছে বায়োভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন আর একটা হচ্ছে ইনজেক্টেড পোলিও ভ্যাকসিন। স্যার আচ্ছা আচ্ছা শোনো বাবা, সেটা হচ্ছে পোলিওর একটা কথা বলছি না, পোলিও ভ্যাকসিনের মধ্যে একটা সময় আরেকটা তোমরা যেটা একটু আগে দেখালাম আমি, যেটা ওরাল পোলিও ভ্যাকসিন বলছি, আর একটা হচ্ছে আইপিভি বললাম, ইনজেক্টেড পোলিও ভ্যাকসিন। আমি নেক্সট আসিতেছে, আপনারা মনে রাখবেন কোনো কিছু বাদ রাখি না। আচ্ছা, এটা আসতেছে। তো এখন আর ওপিভি বলা হয় না, এখন বলে বিওপিভি, মানে হচ্ছে বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন।
আর হচ্ছে একটা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা আলাদা দেওয়া হয়, দুইটা কিন্তু সেম না। যেটা বাইপোলার ওলে ভ্যাকসিন এটা লাইভ ভ্যাকসিন, যেটা ইনঅ্যাক্টিভেটেড সেটাই হচ্ছে গিয়ে বা ফ্র্যাকশনাল এটা হচ্ছে কিল ভ্যাকসিন। আচ্ছা, তখন কোশ্চেনটা উঠছে আমি আপনাদেরকে দেখাই, তাহলে ক্লিয়ার হবে। আমি নেক্সট ক্লাসের জন্য রাখছিলাম। এই যে আসি আছে, এই যে দেখেন দেখেন আমাদের শিডিউলের মধ্যে দিছি, এই দেখেন বাইপোলেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন, এটাই আমরা 6, 10, 14-তে দিচ্ছি। ঠিক আছে, এবং হচ্ছে এর সাথে আবার ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন দিচ্ছি, এটা কিন্তু 6 থেকে 14-তে দিচ্ছি, এটা কিন্তু আলাদা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখেন। আমি এগুলো পড়াবো, এগুলো আপনাদেরকে হাফেজ বানিয়ে ছাড়বো, আপনার টেনশন নিয়েন না, ডোন্ট ওয়ারি। আমি নেক্সট ক্লাসে পড়াবো এগুলো, আপনারা যতক্ষণ পর্যন্ত আপনার হাফেজ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ছাড়াছাড়ি নাই, আমি ক্লাস নিতেই থাকবো। তো ঠিক আছে, এরপর কোনো কোশ্চেন? এরপর কোনো কোশ্চেন আছে কিনা বাবা বলেন, নাহলে শেষ করব। আর কোনো কোশ্চেন আছে বাবা? আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা যেটা করবেন, আমার মেসেঞ্জারে আপনারা নক করবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। ঠিক আছে, আমি আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর যদি এরপর কনফিউশন থাকে আপনারা নক করেন, আমি এখনো পর্যন্ত ওয়েট করব, সমস্যা নাই। আমি একটু আপনাদের মেসেজ গ্রুপটা আমি চেক করবো না, প্রবলেম হলে আমি আবার সলভ করব। আমি বলছি আমি ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দিব, কোনো সমস্যা নেই, কিন্তু কনসেপশন ক্লিয়ার ছাড়া বাবা কেউ যাবেন না। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবচেয়ে বড় কথা সেফ থাকেন, এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।